স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। পঞ্চত্রিংশ পরিচ্ছেদ। নীলকমল ও বিধুভূষণ তথা শশীভূষণ। গোপালকে কলিকাতায় রাখিয়া বিধুভূষণ একজন ডেপুটি কালেক্টরের সহিত ঢাকায় গিয়েছিলেন, তাহা পাঠককে বলা হইয়াছে। যে ডেপুটি কালেক্টর বাবু বিধুকে লইয়া গিয়াছিলেন তিনি বড় গীতবাদ্য প্রিয় ছিলেন। বিধুভূষণকে ঢাকা জেলায় লইয়া গিয়া তাহাকে এক মুহুরীগিরি কর্ম দিলেন। বিধুভূষণ প্রথমত সে কর্ম সুচারুরূপে চালাইতে পারিতেন না, কিন্তু সত্তরই সে বিষয়ে তাহার পটুতা জন্মিল। দিবসে কাজকর্ম করিতেন, সায়ংকালে ডেপুটি বাবুকে কিঞ্চিৎ কিঞ্চিৎ গীতবাদ্য শিক্ষা দিতেন। যে বেতন পাইতেন তাহাতে নিজের খরচপত্র চলিয়া যাহা কিছু উদ্বৃত্ত হইত গোপালকে পাঠাইয়া দিতেন। এক দিবস বিধুভূষণ বাজারে এক দোকানে কাপড় খরিদ করিতেছেন। এমন সময় রাস্তায় কোলাহল শুনিতে পাইলেন। সকলেই বাহির হইয়া দেখিতে গেল। বিধুভূষণও সেই সমবিবাহারে বাহিরে আসিলেন। দেখিলেন আগে আগে এক কৃষ্ণবর্ণ দীর্ঘাকার পুরুষ আসিতেছে ও তাহার পশ্চাৎ পশ্চাৎ কতগুলি বালক বাছা হনুমান বলিয়া চিৎকার করিতে করিতে তাহার অনুসরণ করিতেছে ও রাস্তার ধুলি লইয়া তাহার গায়ে দিতেছে। দেখিবা মাত্রেই বিধুভূষণ নীলকমলকে চিনিতে পারিলেন। নীলকমলের আর সে পূর্বের শরীর নাই। তাহার কেশ লম্বা হইয়াছে, দাড়ি বক্ষস্থল ব্যাপিয়া পড়িয়াছে, চক্ষু রক্তবর্ণ হইয়াছে ও শরীর যারপরনাই কৃশ হইয়া পড়িয়াছে। নীলকমল অগ্রে অগ্রে আসিতেছে, বালকেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চিৎকার করিতেছে। যখন বরদাস্ত করিতে না পারিতেছে তখন এক একবার বালকদিগকে প্রহার করিবার জন্য ফিরিতেছে এবং তদ্দর্শনে তাহারা প্রথমে পলাইতেছে, কিন্তু অবিলম্বেই একত্রিত হইয়া পূর্ববৎ বাছা হনুমান বলিতেছে। বিধুভূষণ নীলকমলকে চিনিতে পারিয়াই তাহার নিকটে গেলেন। নীলকমল বিধুভূষণকে চিনিতে না পারিয়া তাহাকে প্রহার করিতে উদ্যত হইলেন, কিন্তু তাহার মুখ দেখিবা মাত্রই কহিল, দাদা ঠাকুর, আমি টের পাই নাই, আমাকে যে জ্বালাতন করেছে আমার আর আপন পর ঠাউর নাই, এখন আমি মরতে পারলেই বাঁচি। বিধুভূষণ কহিলেন, নীলকমল, কি হয়েছে? তুমি এখানে এলে কবে? পশ্চাৎ হইতে নিয়ত বাছা হনুমান শব্দ হইতেছে। নীলকমলের কান সেই দিকে রহিয়াছে। বিধুভূষণ কি কহিলেন শুনিতে পাইল না। একটু পরে কহিল, দাদা ঠাকুর, আমারে আগে রক্ষা করো, পরে সব কথা শুনব। বিধুভূষণ বালকদিগকে তাড়াইয়া দিতে চেষ্টা করিলেন, কিন্তু একদিক হইতে তাড়াইয়া দিলে অপর দিকে গিয়া জোটে। বিরক্ত হইয়া তিনি নীলকমলের হাত ধরিয়া দোকানের মধ্যে লইয়া গেলেন। বালকেরা দোকানে প্রবেশ করিতে না পারিয়া চলিয়া গেল। নীলকমলকে লইয়া বিধুভূষণ এক স্বতন্ত্র গৃহে গেলেন। গিয়া উভয়ে উপবেশন করিলেন। নীলকমল শ্রান্তি দূর করিয়া কহিল, দাদা ঠাকুর, তুমি এখানে কোথা হতে এলে? বিধুভূষণ কহিলেন, আমি তোমাকে ওই কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কোথা থেকে এলে? তোমার দিব্যি কর্ম ছিল, তা ছেড়ে দিলে কেন? নীলকমল উত্তর করিল, দাদা ঠাকুর, অদৃষ্টে না থাকলে অতি বড় সুখও অনেকদিন থাকে না। তোমাদের বাড়ি থেকে বাড়ি গেলাম, সেখানে এই গোলের শুরু হলো। তারপর যেখানে যাই সেইখানেই এই গোল। দাদা ঠাকুর, তুমি আমাকে বারণ করা অবধি আমি সে গানও গাইনে, তার কথাও কইনে, তবু আমাকে লোকে ছাড়ে না। বিধুভূষণ বুঝিতে পারিলেন নীলকমল পদ্ম আখির গানের উল্লেখ করিতেছে। তিনি আর কথা কহিলেন না। নীলকমল জিজ্ঞাসিল, দাদা ঠাকুর, এখন কোথায় গেলে বাঁচি, আমাকে বলে দাও। বিধুভূষণ কহিলেন, নীলকমল, তুমি খেপো কেন? তাতেই ওরা খেপায়। নীলকমল কহিল, দাদা ঠাকুর, ওই কথা আমিও বলি যে আমি খেপি কেন, কিন্তু কথাটা শুনলে যেন আমার বুদ্ধি লোপ পায়, আমি যেন পাগল হই।
নীলকমল কথাটা শুনিয়া যে পাগলের মতো হয় তাহা আর বলিবার সাপেক্ষ রহিল না। বিধুভূষণ তাহার চেহারা দেখিয়াই তাহা বুঝিতে পারিয়াছিলেন। সন্ধ্যা পর্যন্ত উভয়ে সেই দোকান ঘরে বসিয়া রহিলেন। সন্ধ্যার পরে বিধুভূষণ কহিলেন, নীলকমল, চলো আমাদের বাসায় যাই, সেইখানে খেয়ে শুয়ে থাকবে। দাদা ঠাকুর, আমার কি আর খাওয়া দাওয়া আছে? সে কি, আজ 3 দিন জলবিন্দুও খাই নাই, তবু খিদে নেই। নীলকমলের কাতরোক্তি শুনিয়া বিধুভূষণ কহিলেন, নীলকমল, তুমি এখানে বসো, আমি এখনই খাবার আনি। না না। চন্দ্রের আলোকে বিধুভূষণ দেখিতে পাইলেন নীলকমলের চক্ষু এই কথা কহিবার সময় ভয়ানক হইয়া আসিল। বিধুভূষণ বিস্তর সান্ত্বনা বাক্যের দ্বারা বাসা পর্যন্ত আনিলেন। বাহিরের ঘরে বসাইয়া নিজে কিঞ্চিত খাবার আনিবার জন্যে বাড়ির মধ্যে আসিলেন, কিন্তু ফিরিয়া গিয়া দেখেন গৃহ শূন্য পড়িয়া আছে, নীলকমল নাই। এদিক ওদিক অনুসন্ধান করিলেন, কোনো স্থানেই তাহার উদ্দেশ পাইলেন না। বিধুভূষণ ডেপুটি বাবুর সহিত যেরূপ সুখে আছেন, বোধ হয় ইহার পূর্বে তিনি কখনো এমন সুখে কালযাপন করেন নাই। কিন্তু শশীভূষণ ঐশ্বর্যশালী হইয়া অট্টালিকায় শয়ন করিয়া কেমন আছেন দেখা যাও। রামসুন্দর বাবুর ষড়যন্ত্রের ফল ফলিতে আরম্ভ হইয়াছে। কর্ত্রী ঠাকুরন দরখাস্ত করিয়াছেন, ম্যাজিস্ট্রেট সাহেব দরখাস্ত পাইয়া স্বয়ং অনুসন্ধান করিতে আসিয়াছেন। ম্যাজিস্ট্রেট সাহেব বাবুর বৈঠকখানায় প্রবেশ করিয়া দেখিলেন বাবু মাটিতে বিছানা করিয়া বসিয়া আছেন। তাহার বাম ভাগে একটি বনাত মোড়া টেবিল ও টেবিলের উপর কতগুলি হাতির দাঁতের পুতুল, তাহার পশ্চাৎ ভাগে কতগুলি চিনে মাটির পুতুল। টেবিলের ধারে একখানি চেয়ার রহিয়াছে। বাবুর সম্মুখে আমলাবর্গ বসিয়া লেখাপড়া করিতেছেন। ম্যাজিস্ট্রেট সাহেব আসিবেন বলিয়া বাবু আজই স্বয়ং কাজকর্ম করিতেছেন। তাহার চক্ষু রক্তবর্ণ, নাসিকার অগ্রভাগ কিঞ্চিত স্ফীত ও জবা ফুলের মতো লাল। কথা কহিতে গেলে কথা স্পষ্ট নির্গত হয় না। অনবরত পাখার বাতাস করিতেছেন, তথাপি মুখে মাছি বসা নিবারণ করিতে পারিতেছেন না। বাবুকে দর্শন করিয়াই ম্যাজিস্ট্রেট সাহেবের অভক্তি হইল। পরে 2-3টি প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। বাবু নিজের বুদ্ধিতে কোনোটির উত্তর দিতে পারিলেন না। শশীভূষণ যাহা শিখাইয়া দিলেন তাহাই বলিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব স্পষ্টই বুঝিতে পারিলেন যে শশীভূষণই সর্বময় কর্তা। তদ্দর্শনে ম্যাজিস্ট্রেট সাহেব হুকুম দিলেন যে যতদিন পর্যন্ত সরকার হইতে ম্যানেজার না নিযুক্ত হয় ততদিন কাছারির কার্য বন্ধ থাক। আর শশীভূষণ কি প্রকারে জমিদারি শাসন করিয়াছেন তাহার হিসাব তলব করিলেন। শশীভূষণের শিরে বজ্রাঘাত হইল। ভবিষ্যতে কাজ করিতে পারিবেন কিনা সে বিষয়ে তাহার কোনো চিন্তা হইল না। তাহাকে যে পূর্বের হিসাব দিতে হইবে এই তাহার প্রধান ভয়ের কারণ। যদি তাহাকে একেবারে কর্মচ্যুত করিয়া দিত তাহা হইলে তিনি ইহা অপেক্ষা সহস্র গুণে সুখী হইতেন। শশীভূষণ বিরস বদনে বাড়ি আসিলেন। অন্যান্য দিন তিনি কাছারি হইতে উঠিলে সকলেই সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইত। আজই সকলেই নিজ নিজ কর্ম করিতে লাগিল, তাহাকে কেহ গ্রাহ্য করিল না। রাস্তা দিয়া বাড়ি চলিয়া যাইবার সময় দুধারের লোকে সেলাম করিল না। শশীভূষণ ভরসা করিয়া ঊর্ধ্বে দৃষ্টি করিতে পারিলেন না। হেঁট মুখে বাড়ি আসিয়া শয্যায় শয়ন করিলেন। প্রমোদা জিজ্ঞাসিলেন, সাহেব এসে কি বললে? শশীভূষণ কহিলেন, আর কি বলবে, আমার সর্বনাশ করে গেল। প্রমোদা জিজ্ঞাসিলেন, কি সর্বনাশ? শশী উত্তর করিলেন, আমার কাজ বুঝিয়ে দিতে হবে, আর যতদিন বুঝানো শেষ না হবে ততদিন অন্য কার্যে হাত দিতে পারবো না। প্রমোদা শুনিয়া আর কোনো প্রশ্ন বা উত্তর করিলেন না। সন্ধ্যার পূর্বে শশীভূষণ গিয়া বৈঠকখানায় বসিলেন। সন্ধ্যা হইয়া গেল, আজ আর আমলাবর্গের মধ্যে কেহই আসিল না। একবার দ্বারে শব্দ হয়, আর শশীভূষণ উৎসাহে চাহিয়া দেখেন, কিন্তু কি দেখিতে পান? হয়তো চাউলের মহাজন
নতুবা কাপড়ের দোকানদার আপন আপন প্রাপ্য টাকা লইতে আসিয়াছে। রাত্রি 8টার সময়ে শশীভূষণ আমলাদিগের বাড়ি লোক পাঠাইয়া দিলেন। পূর্বে যাহারা তাহার বাড়ি ছাড়িত না, আজই তাহাদের সকলেরই প্রয়োজন আছে, কেহই আসিতে পারিবে না। 9টার সময় শশীভূষণ রামসুন্দর বাবুর বাড়িতে গেলেন। সেইখানে গিয়া সকলকে এক স্থানে দেখিতে পাইলেন। অন্য অন্য দিবসের মতো অদ্য আর কেহ উঠিয়া অভ্যর্থনা করিল না। রামসুন্দর বাবু অগ্রে শশীভূষণের সম্মুখে তামাক খাইতেন না। আজ বুঝি পূর্ব ক্ষতি পূরণ করিবার জন্যই অনবরত হুকা টানিতেছেন। শশীভূষণ যে তামাক খান তাহা ভুলিয়া গিয়াছেন। শশীভূষণ বসিয়া আছেন, কেহই তাহার সহিত কোনো কথা কহে না। ক্ষণকাল নীরবে থাকিয়া সকলে উঠিবার উদ্যোগ করিলেন। তদ্দর্শনে শশীভূষণ কহিলেন, আমি আপনাদের কাছে এলাম। খাজাঞ্চি ব্যঙ্গ করিয়া কহিলেন, এত অনুগ্রহ, আমার নিকট কি কোনো প্রয়োজন আছে? মুহুরী খাজাঞ্চিকে কহিলেন, আসুন, রাত হলো। শশীভূষণ কহিলেন, একটু অনুগ্রহ করে বসুন, আমি আপনাদের সকলের কাছেই এসেছি। শশীভূষণের কথা শুনিয়া সকলে বসিলেন। শশীভূষণ কিঞ্চিত পরে কহিলেন, আপনারা রক্ষা না করলে তো আমার নিস্তার নাই, তাই আপনাদের শরণ নিতে এলাম। রামসুন্দর বাবু উত্তর করিলেন, আমার সাধ্যই বা কি, ক্ষমতাই বা কি? আমি কেরানি মানুষ, আমার হাতেও কেউ নাই, আমিও কারু হাতে নই। শশীভূষণ কহিলেন, তা সত্য, কিন্তু এ বিষয়ে আপনি না রক্ষা করলে আর আমার উপায়ান্তর নাই। অন্যান্য যাহারা বসিয়াছিলেন এই কথা শুনিয়া উঠিয়া যাইতে উদ্যত হইলেন। কহিলেন, তবে আমাদের কাছে কোনো প্রয়োজন নাই। শশীভূষণ কহিলেন, আপনাদের সকলের কাছেই আমার দরবার। এই বলিয়া তিনি গলার বস্ত্র দিয়া জোর হস্তে একপার্শ্বে বসিলেন। শশীভূষণের চক্ষু হইতে ধারা বহিতে লাগিল। খাজাঞ্চি প্রভৃতি সকলেই শশীভূষণকে গলবস্ত্র দেখিয়া নরম হইলেন। অনেক বাক বিতণ্ডার পর স্থির হইল, শশীভূষণ 4 জনকে 4000 টাকা দিতে পারিলে তাহারা শশীভূষণের অপরাধ ঢাকিয়া লইবেন। কিন্তু এই করারে যে শশীভূষণের নির্দোষিতা সপ্রমাণ হইলে তিনি স্বেচ্ছাপূর্বক কার্য ত্যাগ করিয়া যাইবেন। শশীভূষণ আর উপায়ান্তর না দেখিয়া তাহাতেই সম্মত হইলেন।